আরে কে চান না কে চান না কেটা বাঙালি তো শোনেন, এই শোনেন দেখো বাঙালি তো হাত ভেঙে গেছে, মনে করেন হাত ভেঙে গেছে বাঙালির। যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, ভালো আছে। আমি বললাম চান না কে, পদ্মা সেতু চান না এমন কেউ আছে? নাই। আমরা সবাই পদ্মা সেতু চাই। একবার হাত তুলে দেখান তো। ধন্যবাদ। 94 সালে আমি বক্তৃতা দিয়েছি। আজ থেকে কত বছর? 26 বছর, 31 বছর আগে। আজ থেকে 31 বছর আগে যখন আমার যৌবন কাল, এখনো একদম বুড়ো হই নাই কেমন, তখন কিন্তু আমি জনসভায় বক্তৃতা দিয়ে বলেছি আমাদের ভাগ্য আটকে আছে দৌলতদিয়া পদ্মা সেতু দিয়ে। দৌলতদিয়ায় পদ্মা সেতু হলে এই এলাকায় শিল্প কলকারখানা হবে, এই এলাকায় গ্যাস আসবে, ঢাকার সঙ্গে দূরত্ব কমবে না? আমরা বলেছিলাম, আমরা তাই বলেছিলাম রেল রক্ষা করতে হবে এবং পদ্মা সেতু করতে হবে। ওই আন্দোলনে আওয়ামী লীগ আসে নাই। রাজপথে দাঁড়িয়ে সেই দিন পুলিশের সামনে বুক চাপিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এইখানে দাঁড়িয়ে জনসভা করে পদ্মা সেতু করতে হবে। সেই পদ্মা সেতু নানা কারণে ওই দিকে চলে গেল। পদ্মা সেতু খুলনা বিভাগ, বরিশাল বিভাগের চাপে আমরা এইখানে পদ্মা সেতু করতে পারি নাই। কিন্তু আমি বুঝি, আজও বুঝি পদ্মা সেতু আমাদের হওয়া দরকার। আমি খুব চিন্তা করছি, আমি আপনাদের একটু অন্যভাবে আলাপ করি যে আমাদের তো পদ্মা সেতু তো ওই দিক দিয়ে চলে গেল, হ্যাঁ মাওয়াতে, আর যমুনা সেতু চলে গেছে হচ্ছে আপনার সিরাজগঞ্জ দিয়ে। আমরা একটা পকেটে পড়ে গেলাম না। আমি মনে মনে ভাবলাম আমাদের আর কোনো জীবনের উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই এলাকা আরো দরিদ্র হবে। কিন্তু আমি আমার বন্ধুদের সঙ্গে, আমার রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে এইখানে বসে সলা পরামর্শ করেছি কি করলে আমাদের রাজবাড়িকে রক্ষা করা যেতে পারে। আমি দুইটা কথা আপনাদের বলবো। কিছুদিন আগে আপনারা খেয়াল করেছেন যে ঢাকায় আমরা একটা সেমিনার করেছি। গতকালকেও ঢাকায় আমি একটা মিটিং করলাম। সেটা হচ্ছে কি, আমরা পদ্মা ব্যারেজটা কি জানেন কেউ? পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু নির্মাণ জাতীয় কমিটি করেছে। কি বলেন? পদ্মা ব্যারেজ ও বলেন পদ্মা ও পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি করেছে। এই কমিটির আমি সভাপতি। একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন এই কমিটির মহাসচিব, অনেক জেনারেলরা আছেন, আর্মির ব্রিগেডিয়ার জেনারেল তারা আছেন এই কমিটিতে, অনেক সচিবরা আছেন, অনেক রাষ্ট্রদূতেরা আছেন, অনেক ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় মানুষ এটাই আছে। ওয়াটার বোর্ডের ডিজি, অনেকগুলো ডিজি আমাদের এই কমিটিতে আছে। আমরা একটা সেমিনার করলাম। সেই সেমিনারটা হচ্ছে, আমরা দেখলাম আমাদের নদীগুলো বর্ষায় যেমন পানিতে ভরে, কিন্তু শীতকালে শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাচ্ছে, চর হয়ে যাচ্ছে। আমাদের নদীতে পানি থাকে না। শীতকালে পানি থাকে? শীতকালে আমাদের পদ্মা নদী, উত্তাল পদ্মা নদী কি হয়? শুকিয়ে খালের মতো পরিণত হয়, তাই না? খাল হয়ে যায়। সেই পদ্মা নদী কেন এমন হচ্ছে? আমি গেছি ভারতের ফরাক্কায় গেছি আমি শুধু দেখতে কেন আমার দেশের নদী শুকিয়ে যায়। আমি দেখলাম ভারতে তারা একটা বাঁধ দিয়েছে, তার নাম কি বলেন তো? আপনারা বলেন কি নাম? ফারাক্কা বাঁধ। ওই ফারাক্কা বাঁধ দিয়ে ভারত পানি আটকে রাখে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে
সম্পূর্ণ অন্যায় ভাবে ওই ফারাক্কায় একটা বাঁধ দিয়ে ভারত পানি আটকে রাখে। আমি ওখানে গেছি, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার চোখের দুফোঁটা জল, দুফোঁটা পানি সেদিন পদ্মার জলে মিশেছে। ওই দৃশ্য দেখে তা হচ্ছে ভারতের ওই বাঁধের ওই পাশে শুধু পানি আর পানি, আর বাঁধের এই পাশে শুধু ধুধু বালুচর, শুধু ধুধু বালুচর। এই পানি না থাকার কারণে আমাদের সর্বনাশ হচ্ছে। এই পদ্মা নদীতে পানি না থাকার কারণে শাখা নদীতে পানি থাকছে না। এই পদ্মা নদীতে পানি না থাকার কারণে আমাদের বিল, হাওর এইগুলোর পানি থাকছে না। পানি না থাকার কারণে আমাদের ভালো মতো ফসল উৎপাদন হচ্ছে না। এই পদ্মা নদীতে পানি না থাকার কারণে আমাদের মাছের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই পদ্মাতে পানি না থাকার কারণে হাওরে বাওরে মাছ থাকছে না। এই পদ্মা নদীতে আমাদের পানি না থাকার কারণে আমাদের ভূগর্ভস্থ পানি, মানে টিউবওয়েলের থেকে যে পানিটা তোলে, মাটির নিচে যে পানি থাকে, এই পানির লেয়ার দিনে 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 নেমে যাচ্ছে। এবং এটা এমন ভাবে নেমে যাচ্ছে যে আগে টিউবওয়েল কাটতে 40 ফিট লাগতো, এখন 150 ফিট লাগে। ধীরে ধীরে পানি চলে যাচ্ছে নিচে। এই পানি না থাকার কারণে সাগরের লবণাক্ত পানি চলে আসছে। আপনি বাগেরহাট যান, সাতক্ষীরা যান, খাওয়ার পানির অভাব, সেখানে সমুদ্রের লবণাক্ত পানি চলে আসছে। এই পানি না থাকার কারণে আমাদের গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আর্সেনিক হচ্ছে। আমরা তাই বলেছি, গবেষণা করে দেখলাম, বহু আগের থেকে একটা প্রস্তাব ছিল 60 সাল থেকে, যে আমরাও এইখানে একটা বাঁধ দেব। সেই বাঁধ দেওয়ার জন্য বারবার গবেষণা হয়েছে, চেষ্টা হয়েছে, কিন্তু সেই বাঁধটা হয়নি। আমরা এখন দাবি তুলেছি, আমাদের যদি বাঁধতে হয় তাহলে ফারাক্কার বিপরীতে আমাদের এইখানে একটা ব্যারেজ তৈরি করতে হবে। গবেষকরা তাদের সঙ্গে মিটিং করছে। আমি বহু মিটিং করলাম, বহু শতাধিক মিটিং, দেশি বিদেশি বহু জায়গায়। তারা বললেন, বাঁধ যদি হতে হয় তা রাজবাড়িতে হতে হবে। এইটা গবেষণা করে তারা বললো, এটা অন্য জায়গায় করলে হবে না, এটা রাজবাড়িতে করতে হবে। এই বাঁধ হলে পরে আমাদের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ হবে, মাছের চাষ বাড়বে, ফসল ফলবে। এই বাঁধ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। আমাদের এইখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে, পর্যটন শিল্প গড়ে উঠবে। সুতরাং আমরা ঢাকায় সেমিনার করলাম। সেই সেমিনারে আমি আমাদের নেতা জনাব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে, তার সঙ্গে আলাপ করলাম যে এই বাঁধটা করা দরকার। উনি বললেন, ঠিক আছে, এইটা নিয়ে আপনারা কথা বলেন। আমরা সেমিনার ডাকলাম ঢাকায়। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি প্রধান অতিথি হয়ে বাংলাদেশের সমস্ত বরেণ্য ভালো ভালো অর্থনীতিবিদ, প্রকৌশলী, তাদেরকে নিয়ে আমরা সেমিনার করলাম এবং সেখানে আমরা বললাম এই বাচ্চা হতে হবে। গতকালকে আমি মিটিং করেছি, একটা সুখবর আপনাদের দেই। ডক্টর ইউনূসের সরকার, আমি চিঠি দিয়েছিলাম তাদেরকে আমাদের এই সেমিনারের প্রতিবাদিত বিষয় নিয়ে, যে আমাদের বাদ করা হোক। আমি আপনাদের সুখবরটা দেই, গতকালকেই আমি সভা করেছি একটা। আমি মক্কা থেকে এসে, মক্কা মদিনা থেকে এসেই সভা করেই আমি গতকালকে সভা করেছি। সেই সভা হচ্ছে, যেখানে আমরা দেখলাম সরকার, ডক্টর ইউনূস, তিনি তার সরকার আমাদের চিঠির কারণে, আমাদের সেমিনারের কারণে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, পদ্মা ব্যারেজ এইখানে হবে। এটা হলে রাজবাড়ি বদলে যাবে, এটা হলে রাজবাড়ি বদলে যাবে। এর বাইরে আমরা বলেছি আমাদের পদ্মা সেতু করতে হবে। মাওয়ায় হয়েছে, আমাদের দুঃখ নাই। এইটাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2 বার ঘোষণা দিয়েছেন। আমি কথা বলেছি, এই পদ্মা সেতু হবে, শুধু আমাদের একসঙ্গে থাকতে হবে। এই পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু
দৌলতদিয়া পাটুরিয়ায় আমি আপনাদের কথা দিচ্ছি এটা হবে। এই ব্যারেজ এবং ব্রিজ যদি হয়, এইখানে রেলের সংযোগ হবে। ঢাকাতে যেতে পারবেন আপনি 1 ঘন্টা আধা ঘন্টায় ঢাকায় যেতে পারবেন। এই দৌলতদিয়া ঢাকা শহরের অংশ হবে। এই দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে। সেই কাজটা আমাদের করতে হবে, তার জন্য আমরা কাজ করছি। বন্ধুগণ, আর একটা কথা বলি। আর একটা কথা হচ্ছে, আমি যখন পার্লামেন্টের মেম্বার ছিলাম, সংসদে ছিলাম, তখন আমি পার্লামেন্টে একটা দাবি উত্থাপন করেছিলাম। সেটা হচ্ছে দৌলতদিয়াকে নদী বন্দর করে দিতে হবে, আধুনিক নদী বন্দর। যে এলাকায় ব্যবসা বাণিজ্য নাই, সেই এলাকার উন্নতি নাই। ঠিক কিনা কথা বলেন? যে এলাকায় শিল্প কলকারখানা নাই, সেই এলাকার উন্নতি আছে? যে এলাকার ব্যবসা প্রতিষ্ঠান নাই বড় বড়, সেখানে উন্নতি আছে? তাহলে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য চিন্তা করতে হবে। সেই চিন্তা কি? আমরা যদি এইখানে নদী বন্দর করতে পারি, একটা আধুনিক নদী বন্দর, এইখানে ব্যবসা বাণিজ্য বেড়ে ফুলে ফুটে উঠবে এই এলাকাটা। সেই নদী বন্দরটা আমি বিআইডব্লিউটিএতে গেছি গত কয়েকবার। বিআইডব্লিউটিএতে আমি কয়েকবার গেছি, আমার সাথে ছিল। সেইখানে আমরা গেলাম এবং সেখানে যে আমরা অফিসারদের সাথে কথা বলেছি, সেই প্রস্তাব টেনে বের করেছি এবং বলেছি এই নদী বন্দর আমাদের করে দিতে হবে। আপনারা কি নদী বন্দর চান? দৌলতদিয়ার মানুষ নদী বন্দর চান? নদী বন্দর চাই আমরা। নদী বন্দর হলে এই এলাকায়, রাতে আমি গেছিলাম একটা এলাকায়, বেলজিয়ামের একটা শহরে গেলাম, নদীর পাড়ে। সেই নদীর পাড়ে আমি দেখলাম প্রায় 20 মাইল জুড়ে শুধু তেল শোধনাগার নদীর ভিতরে। আমার থেকে মনে হতো, আমার রাজবাড়ি যদি এরকম হতো। তবে আমি বিশ্বাস করি সেরকম না হলেও এইখানে যদি আপনার নদী বন্দর হয়, তাহলে এইখানে ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে এই এলাকার চেহারা অন্যরকম হয়ে যাবে। বন্ধুরা আমার, আমরা কি সেই কাজটা করতে পারবো? বিশ্বাস আছে? বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। এই কথা সত্য। নানা কারণে গতবার আমরা উল্লেখযোগ্য কাজ করতে পারি নাই, তারপরে অনেকগুলো করেছি। এই যে দৌলতদিয়া পাটুরিয়া করেছি, হাসপাতাল করেছি, রেল লাইন রক্ষা করেছি, ব্রিজ তৈরি করেছি, স্কুলগুলো কলেজগুলো চালু করেছি, অনেক কিছু করেছিলাম, পারতাম সেই সব। কিন্তু এখন সামনের দিকে তাকাতে হবে। কি বলো? সামনের দিকে তাকিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনে। এইখানে পদ্মা ব্যারেজ, পদ্মা ব্রিজ আর নদী বন্দর আমাদের করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, 3 নম্বর গেল। 4 নম্বর কি বলেন তো? 4 নম্বর হচ্ছে, আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি। আমার দৌলতদিয়ার ছেলে মেয়ে, গোয়ালন্দের ছেলে মেয়ে, রাজবাড়ির ছেলে মেয়েরা ঢাকায় যায় পড়াশোনা করার জন্য। আমি দেখেছি তারা কি কষ্ট করে ফার্ম গেটে এতটুকু রুমের মধ্যে গাদাগাদি, কি কষ্ট করে জীবনযাপন করে আমাদের ছেলেমেয়েরা ওইখানে লেখাপড়া করার জন্য। তাই আমরা বলেছি একটা বিশ্ববিদ্যালয় চাই রাজবাড়িতে, যাতে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, ঢাকায় যেতে না হয়। আমার এলাকার দরিদ্র মানুষ, মুঠে মজুর, কামার কুমোর, দোকানদার, ব্যবসায়ী, সকলের ছেলে মেয়ে যাতে এখানে লেখাপড়া করতে পারে, তার জন্য একটা বিশ্ববিদ্যালয় চাই। চান কি বিশ্ববিদ্যালয়? জোরে বলেন চান? একটা বিশ্ববিদ্যালয় আমাদের তৈরি করতে হবে, আমরা সেটা করব। আমরা আর একটা কথা বলি, দৌলতদিয়া একটা কলেজ লাগবে। একটা কলেজ আছে, কলেজ, এগুলো মূল জিনিসগুলো আমি বলছি। এগুলো কত? 4 নম্বর অনার্স শাখা নাই, অনার্স শাখা নাই। ইউনিয়নের কয়েকটা মসজিদ, কয়েকটা মসজিদ খাজনা নেই। এরপরে হচ্ছে আপনার এইখানে একটা পদ্মা ব্যারেজ, পদ্মা ব্রিজ, এখানে নদী বন্দর, বিশ্ববিদ্যালয়। আর আমরা চেয়েছি আমরা কলেজে অনার্স শাখা খুলে দিতে হবে।
আমরা এখানে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে ওয়ার্কশপ হওয়ার কথা আমাদের এখানে। বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে ওয়ার্কশপ, ওটা হলে এই এলাকার রেল উন্নত হবে, সেটা চান? রেলওয়ে ওয়ার্কশপ আমরা তৈরি করব। আর 6 নম্বর কি জানেন? যদিও দৌলতদিয়া আপনারা, কিন্তু কালুখালীতে একটা ক্যান্টনমেন্ট হওয়ার কথা। ওই ক্যান্টনমেন্টের জন্য 1400 একর জমি হুকুম দখল করা হয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে এইটা বন্ধ হয়ে গেল। আমি সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, বড় বড় জেনারেলদের সঙ্গে কথা বলেছি, সেটা বন্ধ হলো কেন? ওইখানে যদি কালুখালীতে হয়, তার অর্থনৈতিক ভাবে আপনি এই দৌলতদিয়ায় বসে লাভবান কিন্তু হবেন, সুতরাং ওখানে হলে এখানেও আপনার অর্থনীতিকে চাঙা করবে এটা। সুতরাং আমরা বলেছি ওইখানে ক্যান্টনমেন্টটা চালু করতে হবে। এই ক্যান্টনমেন্টটা চালু হলে আমাদের এই এলাকার মান বেড়ে যাবে, আমাদের এই এলাকার ব্যবসা বাণিজ্য বাড়বে, আমাদের এই এলাকা উন্নতি হবে। সেটা কি আপনারা চান? চাই। এই মূল 6টা, আর এর সঙ্গে আমাদের হাসপাতালগুলোকে ঠিক করতে হবে, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ঠিক করতে হবে, মসজিদ মাদ্রাসা মন্দির সেগুলো আমাদের ঠিক করতে হবে, স্কুল কলেজ সেগুলোর শিক্ষা ব্যবস্থাপনা আমাদের ঠিক করতে হবে। এই এলাকায় আইন শৃঙ্খলা ভালো করতে হবে, এইখানে ট্রেন সার্ভিস চালু করতে হবে। আমাদের অ্যাডভোকেট মাহবুব আমার কাছে অনেকগুলো দাবি করেছে, সেইগুলো আমি আপনাদের বললাম মূল 6টা দাবি নিয়ে আমরা মাঠে নামবো। আর অন্যান্যগুলো সব একসঙ্গে হবে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির হাসপাতাল সব হবে। এইগুলো যদি হয়, একই সঙ্গে আমার যে নদী ভাঙন, সেই নদী ভাঙানো প্রতিরোধ হয়ে যাবে। আর একটা বিষয় আছে, এখানে একজন বলছিলেন, কয়েকদিন আগে আমরা ব্যাটকা গেলাম, রাখালগাছি গেলাম। আমার কুব্বাত ভাই কোথায় গেল? আচ্ছা, সেখানে গেলাম, সেখানে গিয়ে আমরা দেখলাম বিস্তীর্ণ অঞ্চল, যে সমস্ত জমি উঠেছে সেইখানকার খাজনা বন্ধ। সেইখানকার জন্য আমাদের এখানে আমাদের মান্নান ভাই কোথায়, তারপরে আমাদের আবুল ভাই, আচ্ছা তাদেরকে নিয়ে আমরা গেছি, মোহন ভাই বুঝলাম খাজনা বন্ধ, এবং দৌলতদিয়ারও অনেকগুলো এলাকায় খাজনা বন্ধ। আমি সেদিন ভাগ্য ভালো, আমি মহাসচিবের বাসায় গেলাম, দেবীপুর কন্ডিশনে বললাম, সে মহাসচিবের ওইখানে গেলাম। ওখানে যে আমি দেখলাম ভূমি ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান সেখানে বসা, ওনার সঙ্গে আমি আলোচনা করেছি। এইখানে একটা কমিটি করা হয়েছে রিয়াজ মাস্টারকে দিয়ে, সেটা হচ্ছে ভূমি অধিকার। আমার দেশের ভূমিহীন মানুষ, দরিদ্র কৃষক, তারা যাতে ভূমি হারানো হয়, তাদের জমি যাতে অন্য কেউ না নিয়ে যায়। আমাদের বাংলাদেশের বড় বেদনা, যার জমি নদীতে চলে যায়, সেই নদীতে যাওয়ার পরে সেই জমি যখন ওঠে, সেই জমি বড় লোকেরা, টাউট শ্রেণীর লোকেরা এই ডিসিএসপির সঙ্গে যোগাযোগ করে সেই সমস্ত জমি তারা নিজেদের পক্ষে লিজ নিয়ে নেয়। আমি ডিসিকে বলেছি, ডিসি সাহেব কয়েকদিন আগে, যে এইটা করা যাবে না। একটা প্রতিনিধি দল করে ডিসি সাহেবের সঙ্গে বৈঠক করা হয়েছে, এবং আমি বলেছি চর অঞ্চলের মানুষের খাজনা চালু করে দিতে হবে। এই খাজনা চালু করার জন্য আমরা একটা কমিটি করেছি এবং আমাদের কার্যক্রম চলছে। আমরা এই এলাকায় চর অঞ্চলের মানুষ যাতে সমস্ত সুযোগ সুবিধা পেতে পারে, তার জন্যও আমরা কিন্তু এখানে কথা বলছি। বন্ধুরা আমার, তাই আমি আপনাদের বলি যে দেখেন, আসেন আমরা, যে নতুন সূর্য উঠেছে বাংলাদেশে, যে নতুন সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে, আমরা এটা কাজে লাগাই। নিজেদের মধ্যে বিরোধ বিবাদ আমরা ভুলে যাই,
আমাকে অনেকেই অনেক কিছু বলেন, আমি কিছু মনে করি না। আপনাদের দোয়া নিয়ে আমি কয়েকদিন আগে আল্লাহর দরবারে গিয়েছিলাম। আমাদের পবিত্র মক্কা শরীফে, মদিনা শরীফে গেছি। সেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাজার আমি জিয়ারত করেছি। সেইখানে আমি গেছি। আমি মক্কায় আমাদের কাবা শরীফ চেয়ে বলেছি, আল্লাহ আমাদের মানুষকে তুমি সম্মান দাও, আমাদের মানুষকে তুমি বেঁচে থাকার সুযোগ দাও, ইজ্জত দাও বলেছি। বন্ধুরা আমার, আপনাদের জন্য আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আমি আল্লাহর দরবারে আমি প্রার্থনা করেছি যে আল্লাহ যেন আমাদের এই এলাকার মানুষকে এই দারিদ্র্য থেকে, এই ক্ষুধা থেকে, এই অন্যায় থেকে, এই কষ্ট থেকে আমাদেরকে যেন উদ্ধার করে। বন্ধুরা আমার বিরুদ্ধে কে কি বললো তা নিয়ে আমার কোনো দুঃখ নাই। আমি তায়েফ নগরীতে গিয়েছিলাম, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছিলেন। তায়েফ নগরীতে হযরত মুহাম্মদ যেদিন গেলেন, আপনারা জানেন সেখানে তার উপরে ঢিল মারা হলো, তাকে আঘাত করা হলো, লাঠি দিয়ে তাকে রক্তাক্ত করা হলো, তাকে অসম্মান করা হলো। আমি তখন ভাবি যে খোদা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও বলেন নাই যে যারা তার বিরুদ্ধে কথা বলছেন তাদের জন্য ক্ষতি হয়। আল্লাহর কাছে তিনি বলেছেন একটি কথা, হে আল্লাহ এরা কিছু বোঝে না, এদেরকে তুমি বুঝবার তৌফিক দান করো। সেই কথা বলেছেন। আমি তো ক্ষুদ্র মানুষ, আমি তো বালু করার মতো মানুষও নয়, আমারও বিরুদ্ধে মানুষ কথা বলবে। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, আমার জীবনের জ্ঞাতসারে আমি কোনো অন্যায় কাজে লিপ্ত হই নাই। আমার জ্ঞাতসারে এই জীবনে আমি কোনোদিন কোনো অসুস্থ কাজে, ভুল কাজে, মানে অন্যায় কাজে আমি লিপ্ত হই নাই। আমি আমার পরিবার পরিজন নিয়ে সততা এবং নিষ্ঠার সাথে জীবন যাপন করেছি। জন্মের থেকেই আমি এই এলাকা, আমি মাটিয়ার মানুষের সঙ্গে আমি বড় হয়েছি। মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে সারাক্ষণ নিয়োজিত থেকেছি। কখনো আমার ব্যক্তিগত লাভ, লোভ এই সমস্ত হিসাব করি নাই। সমষ্টিগত ভাবে আমি শুধু মনে হয় সমস্ত মানুষই আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের মা, আমাদের বোন। আজকে তাদের উপরে সমস্ত নিপীড়ন বন্ধ হোক। আজকে মানুষ মানুষের মতো বাঁচতে পারুক, সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, এই কিন্তু আমরা চেয়েছি। বন্ধুরা আমার, সেই জন্য আমি বলি, আমার বিরুদ্ধে কে কি বলে না বলে এই নিয়ে আমার বেদনা নয়। এই আল্লাহ পৃথিবীর সমস্ত বড় বড় মানুষের বিরুদ্ধেও মানুষ অনেক কিছু বলেছে। আমি বড় ক্ষুদ্র মানুষ, আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলতে পারেন। শুধু আমি একটা কথা আপনাদের বলি যে আপনাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে, যে নতুন একটা সময় এসেছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ তৈরি হয়েছে, আসেন আমরা ব্যক্তিগত লাভ লালসার কথা চিন্তা বাদ দিয়ে আমরা সেই সুযোগটা কাজে লাগাই। আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন। সেই 31 দফার মধ্যে একটা নতুন সকালের একটা আহ্বান, একটা নতুন দিনের একটা আহ্বান। 31 দফার মধ্যে আছে কি করে এই বাংলাদেশ আবার উঠে দাঁড়াতে পারে। 31 দফার মধ্যে আছে কি করে এই বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে। 31 দফার মধ্যে আছে কি করে এই রাজনৈতিক হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ হতে পারে। 31 দফার মধ্যে আছে 31 দফার মধ্যে আছে কি করে আমার মা বোনদের উন্নতি হতে পারে। আমার মা বোনরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নানা কারণে তারা সমাজে অবহেলিত, তারা কিভাবে আবার সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। 31 দফার মধ্যে আছে সরকার কিভাবে পরিচালিত হবে। সমস্ত কিছু দিয়ে 31 দফা একটা নতুন আহ্বান তৈরি করেছে। সমস্ত কিছু দিয়ে 31 দফা একটা নতুন দিনের একটা
স্বপ্ন তৈরি করেছে, সেই স্বপ্ন বাস্তবায়ন আমাদের করতে হবে। আমাদের সকলকে এই জন্য এক জায়গায় হতে হবে, মাথা ঠান্ডা করতে হবে। আমি আমার নেতাদের বলি, ব্যক্তিগত লোভ লালসা ভুলে যান। আজ বিএনপি নির্বাচন হলে ক্ষমতায় যাবে, কেউ মনে করেন না বিএনপি ক্ষমতায় গেলে এইখানে কোনো অন্যায় অত্যাচার হওয়ার সুযোগ থাকবে। আমি আলিনাজ খৈয়াম বেঁচে থাকলে এই রাজবাড়িতে কোনো অন্যায় অত্যাচারের সঙ্গে এক বিন্দু আপোষ হবে না। সেই জন্য আপনাদের কাছে আমি বলি, সমস্ত কিছু বাদ দিয়ে মানুষের কথা ভাবি। কিছু মানুষ পৃথিবীতে থাকা দরকার যারা মানুষকে নিয়ে ভাববে। কিছু মানুষ থাকা দরকার যারা মানুষের মঙ্গল কল্যাণ নিয়ে চিন্তা করবে। কিছু মানুষ থাকা দরকার, নির্লোভ নির্মহল মানুষ থাকা দরকার যারা সমাজের উন্নতি নিয়ে ভাববে। যে ভাববে আজকে যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে, সেই শিশু এই পৃথিবীতে, এই বাংলাদেশে, এই মাটিতে, এই দৌলতদিয়া কি করে বড় হবে, কি করে সে বাঁচবে, কি করে সে ভালো থাকবে। কিছু মানুষের কিন্তু এটা হওয়া দরকার। সেই ভাবনার জায়গা থেকে আমি আহ্বান জানাবো আমার সমস্ত নেতা কর্মীদের, নিজেদের ভুল শুধরে নিন, নিজেদের বিপথে যারা এদিক ওদিকে যাচ্ছে তাদেরকে বোঝান, আমি বুঝাই। আমরা এই এলাকাকে আমরা একটা সোনালী এলাকা করে তুলি। আমি আপনাদের বলেছি, আমাদের ওই দাবিগুলো যদি আমরা কায়েম করতে পারি, রাজবাড়ি এই দৌলতদিয়ার মাটি প্রত্যেকটা বালি কণা সোনায় পরিণত হবে। আমার কথা আজকে অতিরিক্ত মনে হতে পারে, কিন্তু আমি আপনাদের বলি যে ব্যারেজ ব্রিজ বাংলাদেশের অন্য কোথাও হওয়ার সুযোগ নাই। সুতরাং এইগুলো যদি হয়, দৌলতদিয়ার মাটি সোনাতে পরিণত হবে। 64 জেলার মধ্যে যদি আমরা এক হই, আমাদের মাথা ঠিক থাকে, আমাদের ইমান ঠিক থাকে, 64 জেলার মধ্যে আমরা রাজবাড়িকে শ্রেষ্ঠ জেলায় পরিণত করতে পারবো। সেজন্য আপনাদের আমার সঙ্গে থাকতে হবে। আমরা একসঙ্গে থাকবো, জোরে বলেন থাকবো কিনা? আমরা সবাই একসঙ্গে থেকে এই রাজবাড়ি, এই দৌলতদিয়া গোয়ালন্দকে আমরা শিক্ষায়, সংস্কৃতিতে, এক মিনিট রাজবাড়িকে আমরা ব্যবসায়, বাণিজ্যে, শিল্পে, শিক্ষায়, সংস্কৃতিতে, সমস্ত দিক থেকে, ধর্মীয় মূল্যবোধের দিক থেকে, সমস্ত দিক থেকে আমরা এই এলাকাকে একটা সোনালী এলাকা হিসাবে আমরা গড়ে তুলব। আমরা সেই কাজটা করি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। আপনারা ভালো থাকেন। এই নেতা কি আছে? এই আমার নেতা কি আছে? আছে